This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1971 মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রায় 1 কোটি বাংলাদেশি শরণার্থী হয়ে এসেছিলেন জানেন তো। ভারতে এই বিরাট এই সংখ্যক যে শরণার্থী, ভারত সেই সময় তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পর ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী সেই শরণার্থীরা বাংলাদেশে ফিরে যান। কিন্তু এবার এই জায়গাটার থেকেই আমার মনে হচ্ছে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপর থেকে তো দুটো জিনিস ওখানে মিথ হয়ে গেছিল। এক, মুজিব এবং মুক্তিযোদ্ধাদের ওই মরণপণ লড়াই, আর দুই, প্রকৃত বন্ধুর মতো ভারতের বাংলাদেশের পাশে দাঁড়ানো, এবং সেক্ষেত্রে তার প্রতীক ছিল ইন্দিরা মুজিব চুক্তি, শুধু নয় বন্ধুত্ব। এবার সেই মিথটাকে, ইন্ডিয়া মুজিব যে মিথটা, এই সম্পর্কের যে একটা মিথ না, এই বোঝাপড়া, সমঝোতা, এই কনসেপ্ট, এটাকেই কোথাও গিয়ে বাংলাদেশে মনে হচ্ছে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। হয়তো এখনকার যারা আছেন, যে মানুষগুলো আছেন, যে ছাত্র বন্ধুরা রয়েছেন, তাদের বয়স অল্প, তারা হয়তো মুক্তিযুদ্ধ দেখেননি। হতেই পারে মুক্তিযোদ্ধাদের কোটার জন্যই মুক্তিযুদ্ধের প্রতি তাদের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে। কিন্তু নিজের দেশের ইতিহাসকে তো আর অস্বীকার করা যায় না। তাহলে বঙ্গবন্ধুর কোথাও গিয়ে যদি অসম্মান হয়, সেটা তো নিজের দেশকে অসম্মান করা। যারা দেশের ভালোর জন্য লড়াই করছেন, দেশ গড়তে লড়ছেন, তারা নিজের দেশের ভাবমূর্তি গোটা বিশ্বের সামনে কেন এরকমভাবে লজ্জিত করবেন? কিন্তু সেটাই তো হচ্ছে। এবং একই সঙ্গে ইন্দিরা গান্ধী ওখানে কালচারাল সেন্টার যেটা আছে, সেটাকেও ভস্মীভূত করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর মূর্তি ওইভাবে অসম্মানিত হচ্ছে, ভেঙে টুকরো টুকরো করা হচ্ছে, হাতুড়ির ঘা পড়ছে, কেউ প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন সেই মূর্তির ওপর উঠে। ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। তাহলে ইন্দিরা কালচারাল সেন্টার পুড়িয়ে দেওয়া হবে, এটার নতুন কি? তাই জন্যই বলছি যে আসলে একটা ইতিহাসকে মুছে ফেলার পরিস্থিতি এবং উদ্যোগ শুরু হয়েছে বাংলাদেশে। এবার কখন লোকে এটা করতে চায় জানেন? যখন এটা নতুন কিছু মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা চলে, তার মধ্যে যদি সেটার মধ্যে কোথাও গিয়ে একটু মৌলবাদী চিন্তাভাবনা, একটু গোঁড়া চিন্তাভাবনা, এগুলো ঢোকানোর কথা ভাবা হয় না, তখন মাথাটার মধ্যে প্রগতিশীল জিনিসপত্র থাকলে চলবে না, ওটাকে মুছে ফেলতে হয়। কম্পিউটার যেরকম ফরম্যাট করা হয়, পরিষ্কার করে দিয়ে নতুন করে সফটওয়্যার ঢোকানো হয়, ঠিক সেরকম মাথাটা পরিষ্কার করে ফেলতে। সেখানে যুক্তি থাকা চলবে না, সেখানে লড়াই থাকা চলবে না, সেখানে শুধু থাকতে হবে অন্ধবিশ্বাস। পরিস্থিতিটা পুরো অন্যরকম হয়ে গেছে জানেন তো। তবে হ্যাঁ, এখনও বাংলাদেশ থেকে ভারতে শরণার্থী হয়ে কেউ আসেননি। রেগুলার যেগুলো যাতায়াত যেরকম হয় সেরকমই হচ্ছে আর কি। শুধু কয়েকজন আওয়ামী লীগ নেতা, তারা বিপদের আঁচ পেয়ে আগে ভাগে চলে এসেছিলেন, কিন্তু শরণার্থী পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আর যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সিদ্ধান্ত নেবে একমাত্র কেন্দ্রীয় সরকার। সর্বদল বৈঠকে সব রাজনৈতিক দল মোদী সরকারকে কিন্তু সেই ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে। এটাই আমাদের দেশের গণতন্ত্রের শক্তি জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমাদের রাজ্য সরকার তা মেনে নেবে। এবং সেই জায়গা থেকেই সর্বদল বৈঠকে একটা অভিযোগও করেছে তৃণমূল কংগ্রেস। সকলে যখন কেন্দ্রের ওপর সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা ছেড়ে দিয়ে মুখ বন্ধ রাখছে, সেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা কেন মুখ খুলছেন? কেন ওই 1 কোটি শরণার্থী আসার ভবিষ্যৎবাণী করছেন? অবশ্য নালিশ হওয়ার পরেও শুভেন্দু অধিকারী কিন্তু তার বক্তব্য ফিরিয়ে নেননি, শুধু ব্যাখ্যা করেছেন কোন পরিস্থিতিতে কেন তিনি সেই বক্তব্যটা রেখেছেন। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ দেবে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়,
জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে, 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। আমি কি খারাপ বলেছি? আমি অতীত দেখে বলেছি, আমি হবে বলিনি, হতে পারে বলেছি, মানসিক প্রস্তুতি রাখতে বলেছি। এই জন্য তো ভারত সরকার সিএ তৈরি করেছে। হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, পার্সি, জৈন এরা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে দেশ এলে দেশ তাদেরকে নাগরিকত্ব অনুপ্রবেশকারী নয়, শরণার্থী হিসেবে আশ্রয় দেবে। আমি কোনো বেআইনি কথা বলিনি। ওদেরকে বলবো, তৃণমূলের লোকেদের বলবো ভালো করে সিএএটা পড়বেন, গতকাল আমার স্টেটমেন্টটা পড়বেন। আমি কাউকে ভারতে আহ্বান করিনি, আমি বলেছি মানসিক প্রস্তুতি রাখুন। এর আগে এরকম 3 বার হয়েছে। দেখুন, রাজনীতির স্বার্থ দেখবেই, ঢেঁকি স্বর্গে গেলে ধান ভানবেই, এইটুকুনি স্বার্থ দিয়ে রাখতেই হবে যে কোনো পরিস্থিতিতে। এটা আমরা না ছেড়েই রাখলাম, কিন্তু বিষয়টা যদি সত্যি এতটা সরল হতো, কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীও কিন্তু ওই একই কথা বলতেন। কিন্তু বাংলাদেশ থেকে শরণার্থীরা এলেন, আবেদন করলেন, আর সিএ কোটায় নাগরিকত্ব পেয়ে গেলেন। বিষয়টা কিন্তু এত সহজ সরল নয়। নেট নাগরিকত্ব যারা নিয়েছেন এবং যারা মনে করেন ওই নেট জগতে নিশ্চিন্তে নিজেদের মতামত সব ইচ্ছে মতো ভাবনা চিন্তা না করে প্রকাশ করা যায়, তাদের জাস্ট একটাই বক্তব্য তাদের জন্য আর কি, একটু খেয়াল রাখবেন এই বিষয়গুলো, জানেন তো, আলগা মন্তব্য করবেন না। বাংলাদেশ নিয়ে আপত্তিজনক আর বিদ্বেষমূলক পোস্ট করায় 250 জনকে কিন্তু ইতিমধ্যেই লালবাজার সতর্ক করেছে। বিশেষ করে ভিডিও বা ছবি মুছে ফেলতে বলা হয়েছে। বুঝতেই তো পারছেন, আপৎকালীন পরিস্থিতিতে যা খুশি তাই বলা যায় না। তাই আমরা সেই কথাগুলোই বলবো যে কথাগুলো আজ না বললেই নয়।